Hello learners, welcome to Virtual School. This is Tawfiq Hassan, Assistant Teacher English, Noel Government Girls High School. With your learning journey, I am with you today with a very important topic, that is phrase. The topic is critical but very important. And today we will learn the topic very easily and clearly. Let's start. Phrase. ফ্রেজ বলতে আসলে কি বোঝায়? ফ্রেজ হচ্ছে a group of words, অর্থাৎ একটি শব্দগুচ্ছ যেখানে কয়েকটি শব্দ মিলে একটা ফ্রেজ হবে। The difference between phrase and part of speech, parts of speech এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে parts of speechটা হচ্ছে এক শব্দে আর ফ্রেজ হচ্ছে একাধিক শব্দে, কিন্তু এদের কাজ একই রকম। অর্থাৎ parts of speech একটা একক শব্দ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, একটা ফ্রেজও একটি পার্টস অফ স্পিচের মতো আচরণ করে। তাহলে আমরা যদি দেখি যে সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। কিন্তু যখন আ গ্রুপ অফ ওয়ার্ডস, তখন সেটি হয়ে যাচ্ছে ফ্রেজ। তাহলে বিষয়টা হচ্ছে যে একটা সিঙ্গেল ওয়ার্ড যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে তখন সেটি হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, আর যখন গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহৃত হচ্ছে তখন সেটি হচ্ছে ফ্রেজ। কারণ ফ্রেজের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে কোনো সাবজেক্ট অথবা কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, যেটা আমরা এর আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ক্লাসে ক্লজ এবং ফ্রেজ নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। আজকে আমরা একটু ডিটেইলস শিখবো ফ্রেজটা কি। তাহলে ফ্রেজের মধ্যে কি থাকবে না? কোনো ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট থাকবে না, কিন্তু একাধিক শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচের মতোই অর্থ দিবে, সেটি হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? যেমন আমরা যদি দেখি অ্যালাস, এটি একটি ইন্টারজেকশন, একটা পার্টস অফ স্পিচ। কিন্তু যদি আমরা এভাবে লিখি ও মাই গোল্ডেন বেঙ্গল, এটি হচ্ছে একটি ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে একক শব্দ ছিল যখন, তখন আমরা বলছি পার্টস অফ স্পিচ। যখন একাধিক শব্দ অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস যখন হয়েছে তখন সেটাকে আমরা বলছি ফ্রেজ। তাহলে এটা একটি ইন্টারজেকশন আর এটি হচ্ছে একটি ইন্টারজেকশনাল ফ্রেজ। আবার আমরা যদি এভাবে দেখি অ্যাটেনটিভলি, এটি কি? একটি অ্যাডভার্ব। অ্যাটেনটিভলি একটি অ্যাডভার্ব, একটি পার্টস অফ স্পিচ। কিন্তু যদি আমরা লিখি উইথ অ্যাটেনশন, তাহলে এটি হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে একক শব্দ হলে সেটি পার্টস অফ স্পিচ, আর গ্রুপ অফ ওয়ার্ডস হলে সেটি ফ্রেজ। এখন এই ফ্রেজ কত প্রকার বা কত ধরনের ফ্রেজ হতে পারে আমরা একটু দেখব। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, এটার মধ্যে প্রোনাউন ছাড়া আর সকল পার্টস অফ স্পিচের ফ্রেজ হতে পারে। যেমন নাউন ফ্রেজ, adjective phrase, adverbial phrase, verbal phrase, prepositional phrase, conjunctional phrase, interjectional phrase। এইটা ছাড়াও আরো কয়েক প্রকার ফ্রেজ রয়েছে, যেমন infinitive phrase, gerund phrase, appositive phrase, present participle phrase, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই বিভিন্ন ধরনের ফ্রেজ কিন্তু রয়েছে, তবে এর মধ্যে প্রধান 3টি ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই 3টি হচ্ছে প্রধান। তাহলে আমরা এখন একটু দেখব পর্যায়ক্রমে যে নাউন ফ্রেজটা আসলে কি। নাউন ফ্রেজ বলতে আসলে কি বোঝায়?
নাউন ফ্রেজ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে সহজ কথা, যেই ফ্রেজটি বাক্যে নাউনের মতো আচরণ করবে বা নাউন হিসেবে কাজ করবে, নাউনের মতো কাজ করবে, সেটি হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আমরা নাউন ফ্রেজ কিভাবে চিনব? যেমন বাক্যে নাউন ফ্রেজ কি কি হিসেবে ব্যবহৃত হতে পারে? একটি হচ্ছে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, তাহলে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এইগুলো হিসেবে কিন্তু ফ্রেজ ব্যবহৃত হতে পারে, নাউন ফ্রেজ ব্যবহৃত হতে পারে একটি বাক্যে। আবার আরেকটা ভাবে আমরা দেখতে পারি, সেটি হচ্ছে যদি আর্টিকেল, ডিটারমিনার, ইনফিনিটিভ, preposition, এর পরে, অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে বাক্যে যদি সাবজেক্ট হিসেবে কোনো ফ্রেজ ব্যবহৃত হয় বা অবজেক্ট হিসেবে কোনো ফ্রেজ ব্যবহৃত হয়, কমপ্লিমেন্ট হিসেবে কোনো ফ্রেজ ব্যবহৃত হয়, তাহলে আমরা বুঝবো সেটি নাউন ফ্রেজ। আবার কোনো বাক্যের মধ্যে আমরা যদি দেখি আর্টিকেলের পরে কোনো ফ্রেজ রয়েছে বা ডিটারমিনারের পরে কোনো ফ্রেজ রয়েছে, ইনফিনিটিভের পরে যে কোনো ফ্রেজ রয়েছে, প্রিপোজিশনের পরে কোনো ফ্রেজ রয়েছে, তাহলে বুঝবো সেটিও নাউন ফ্রেজ। তাহলে এই কয়েকটি ভাবে। আবার আরেকটি চমৎকার বিষয় আমরা দেখি, যদি ওই ফ্রেজটিকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলেও সেটি কিন্তু নাউন ফ্রেজ। এখন কথা হচ্ছে সব নাউন ফ্রেজ কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যাবে না। হ্যাঁ, ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় কোনো ফ্রেজকে, তাহলে সেটি নাউন ফ্রেজ। তাই বলে সকল নাউন ফ্রেজই আবার ইট দিয়ে রিপ্লেস যোগ্য নয়, ইট দিয়ে রিপ্লেসমেন্ট করা সম্ভব না। তার জন্য এই টোটাল বিষয়টা খেয়াল করতে হবে। একটি হচ্ছে যদি সেটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে, তাহলে সেটি নাউন ফ্রেজ। আর্টিকেল, ডিটারমিনার, ইনফিনিটিভ, প্রিপোজিশনের পরে যদি ব্যবহৃত হয়, তাহলে সেটি নাউন ফ্রেজ। ইট দিয়ে যদি রিপ্লেসমেন্ট করা যায়, তাহলেও সেটি নাউন ফ্রেজ। তাহলে এই কয়েকটি ভাবে কিন্তু আমরা বাক্যে নাউন ফ্রেজ দেখতে পারি। তাহলে এখন আমরা একটি এক্সাম্পল দেখব, কয়েকটি এক্সাম্পল দেখলে আরো বেশি সহজ হয়ে যাবে। To tell lies is a great sin. To tell lies, এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা একটি ফ্রেজ। তাহলে এই ফ্রেজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটাকে আমরা নাউন ফ্রেজ বলছি। আবার I know what to do, তাহলে এইখানে নো ভার্বের অবজেক্ট হিসেবে what to do ব্যবহৃত হয়েছে। তাহলে এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এটি একটি নাউন ফ্রেজ। আবার she is a girl of beauty, she is a girl of beauty, এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। she এর কমপ্লিমেন্ট একটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এখানে এটি একটি নাউন ফ্রেজ। তাহলে আমরা যেটা বলেছিলাম যে যদি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হয় ফ্রেজ, তাহলে বুঝতে হবে সেটি একটি নাউন ফ্রেজ। ওকে, এখন এখানে আমি এই এক্সাম্পলটাতে স্টপ দিয়ে রেখেছি। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এখানে ওয়াকিং শ্যাডো এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। কেন? কারণ এটি প্রিপোজিশনের পরে বসেছে। আমরা বলেছিলাম যে প্রিপোজিশনের পরে যদি বসে, ডিটারমিনারের পরে বসে, যদি আর্টিকেলের পরে যদি বসে, ইনফিনিটিভের পরে যদি বসে, তাহলে ওই ফ্রেজগুলো কি হবে? নাউন ফ্রেজ। তাহলে এইখানে এই বাটটাকে আমরা দেখে মনে হচ্ছে এটা একটা কনজাংশন হওয়ার কথা, অ্যান্ড বাট অর এগুলোতে কনজাংশন হিসেবে জানি আমরা, রাইট? কিন্তু এই সেন্টেন্সের জন্য বাট একটি প্রিপোজিশন। এই সেন্টেন্সে কি বাট? প্রিপোজিশন। এবং এটার অর্থ হচ্ছে উইদাউট হিসেবে ব্যবহৃত হচ্ছে, উইদাউট অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এখানে আ ওয়াকিং শ্যাডোটি একটি নাউন ফ্রেজ। এটার কারণ হচ্ছে এটি প্রিপোজিশনের পরে বসেছে। ওকে, আরেকটি এক্সাম্পল আমরা দেখেছি, ড্রাইভিং আ কার ইজ নট ইজি। ড্রাইভিং আ কার এটা সাবজেক্ট, কিন্তু এইটা আমি কেন লিখেছি এটা আরেকটি কারণ রয়েছে। কারণ নাউন ফ্রেজ হচ্ছে, আমরা জানি নাউন ফ্রেজ আবার কয়েকটি প্রকার থাকে। নাউন ফ্রেজ দু রকম হতে পারে, একটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আর একটি হচ্ছে জেরান্ড ফ্রেজ। নাউন ফ্রেজ কি কি হতে পারে? ইনফিনিটিভ ফ্রেজ এবং জেরান্ড ফ্রেজ। নাউন ফ্রেজ দু রকম হতে পারে, ইনফিনিটিভ এবং জেরান্ড। যেমন টু টেল লাইজ,
এটা কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ, কেন? কারণ এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, টু প্লাস ভি অন আমরা যেটা ইনফিনিটিভ হয়। আবার ড্রাইভিং আ কার, এখানে ড্রাইভিংটা হচ্ছে একটা জার্ন্ড, ভার্বের সাথে আইএনজি হিসেবে এবং যদি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা আমরা জানি যে এটি একটি জার্ন্ড হয়। তাহলে ড্রাইভিং আ কার ইজ নট ইজি, তাহলে এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ সাথে সাথে একটি জেরান্ড ফ্রেজ। কারণ নাউন ফ্রেজ এই দুই রকম হয়, একটি ইনফিনিটিভ হয় আর একটি জেরান্ড হয়। ক্লিয়ার? এখন বিশেষ করে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নেবে তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, যদি এরকম হয় যে টু টেল লাইজ রাইট সিন, এখানে যদি এরকম অপশনসে দেয়া থাকে যে নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে নাউন ফ্রেজ যদি অপশনসে থাকে তাহলে আগে নাউন ফ্রেজকে আমাকে নিতে হবে, আর যদি নাউন ফ্রেজ না থাকে সেই ক্ষেত্রে এটি হবে ইনফিনিটিভ ফ্রেজ। একই ক্ষেত্রে এরকম, যদি অপশনে নাউন ফ্রেজ থাকে তাহলে এটি নাউন ফ্রেজ, আর যদি নাউন ফ্রেজ না থাকে তাহলে এটি জেরান্ড ফ্রেজ। ক্লিয়ার? তাহলে এটি জেরান্ড হোক আর ইনফিনিটিভ হোক, মূলত এটি হচ্ছে নাউন ফ্রেজ। ক্লিয়ার? তাহলে নাউন ফ্রেজ এইভাবে আমরা চিনতে পারবো। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটি আসলে কি? এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রতিটি পার্টস অফ স্পিচ যে আচরণ করবে সেই ফ্রেজগুলো সেরকম। তাহলে আমরা এখানে যদি অ্যাডজেক্টিভের কথা বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? বাক্যে যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। অর্থাৎ এখানে আমরা আরেকটু ভালো করে বলতে পারি, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে ওই ফ্রেজগুলোকে বোঝাবে যেটি বাক্যে নাউনের আগে বা পরে বসে ওই নাউন সম্বন্ধে কোনো দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে, অথবা সহজ কথা হচ্ছে যে ওই নাউনের সাথে একটি সম্পর্ক বোঝাবে, একটি সম্পর্ক তৈরি করবে। এরকম যদি হয় তাহলে ওই ফ্রেজকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। অর্থাৎ আমি সহজ কথা বলছি যে ফ্রেজের আগে পরে অ্যান্টিসিডেন্ট থাকে। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি? ওই ফ্রেজের আগে যে নাউন বা প্রোনাউন থাকছে তার সাথে যদি ওই পার্টস অফ স্পিচের বা ওই ফ্রেজের কোনো রিলেশন থাকে তাহলে ওই নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট আমরা বলছি। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যেমন আমরা যদি এখানে লিখি she is a girl of beauty, she is a girl of beauty, আমরা এটা দেখেছিলাম নাউন ফ্রেজে, কিন্তু যখন পুরোটা গার্ল অফ বিউটি এটা একটি নাউন ফ্রেজ ছিল, এটি একটি নাউন ফ্রেজ ছিল কারণ এটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি আমরা শুধু অফ বিউটি এইটুকুকে ধরি যে এইটুকু আসলে কোন ফ্রেজ, তাহলে শুধু অফ বিউটি যদি বলা হয় তাহলে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, শুধু অফ বিউটি বললে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু পুরাটা যখন আমরা বলবো তখন সেটি কিন্তু আবার সেই নাউন ফ্রেজ। পুরাটা ধরলে কি নাউন ফ্রেজ, কিন্তু শুধু অফ বিউটি যদি বলি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ গার্লটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমরা আরো এক্সাম্পল দেখবো এবং আরো একটা চমৎকার সিস্টেম আমরা দেখবো, সেটি হচ্ছে যদি বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে বা যা নাউন প্রোনাউন থাকবে, ওই নাউনের পরে যদি আমরা হু ইজ অথবা হু হ্যাজ, হুইচ ইজ অথবা হুইচ হ্যাজ, দ্যাট ইজ অথবা দ্যাট হ্যাজ, এইগুলা বসানোর পর যদি ওই বাক্যটি ঠিক মনে হয় বা এইটা ইউজ করলে যদি দেখি যে ওই নাউনের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলেও আমরা বুঝতে পারবো যে ওই ফ্রেজটি হবে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, the woman in the moon is teaching now. The woman in the moon is teaching now. এখানে এই যে in the moon এই অংশটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই অংশটি অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ দ্য ওম্যান পরে এটি বসেছে ইন দ্য মুন, এবং এই দ্য ওম্যানের সঙ্গে কিন্তু একটু রিলেশন তৈরি করছে। এবার আমরা যেটা বলছিলাম যদি নাউনের পরে আমরা এই হু ইজ, হু হ্যাজ যদি আমরা এইগুলা যদি ব্যবহার করে থাকি তাহলে যদি ঠিক মনে হয়, যেমন আমরা যদি এখানে দ্য ওম্যানের পরে হু ইজ লিখি, দ্য ওম্যান হু ইজ ইন দ্য মুন ইজ টিচিং নাও
তাহলে কি এই সেন্টেন্সটি ঠিক মনে হয় না? তাহলে দ্য ওম্যান ইন দ্য মুন, এটা আমরা যদি এইভাবে বলি দ্য ওম্যান হু ইজ ইন দ্য মুন ইজ স্ট্রেচিং নাও, তাও কিন্তু ঠিক মনে হয়। তাহলে আমরা দেখা গেল যে ওই নাউন বা প্রোনাউনের পরে যদি আমরা হু ইজ, হু হ্যাজ, হুইচ ইজ অথবা হুইচ হ্যাজ, দ্যাট ইজ অথবা দ্যাট হ্যাজ এগুলো ব্যবহার করলে যদি সেন্টেন্সটি ঠিক মনে হয় তাহলে বুঝতে হবে ওই ফ্রেজটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ইন দ্য মুন এখানে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইন দ্য মুন এখানে একটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা এইভাবে খুব সহজে অ্যাডজেক্টিভ ফ্রেজ বের করতে পারবো। এখন আমরা আরেকটি বিষয় দেখব, এই অ্যাডজেক্টিভ ফ্রেজের আবার কয়েকটি প্রকার রয়েছে। যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রধানত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আরেকটি হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ এবং অ্যাপোজিটিভ ফ্রেজ। এখন এই পার্টিসিপল তো আমরা জানি যে তিন ধরনের পার্টিসিপল আছে, তাই না? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বোঝায়? আমরা সবাই জানি যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে যে পার্টিসিপল গুলো হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের যে তিনটা রূপ রয়েছে তার মধ্যে একেবারে লাস্টেরটা V3 দিয়ে যেটাকে আমরা প্রকাশ করে থাকি, তাহলে ফার্স্ট পার্টিসিপল। আবার আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস V3। এইভাবে যদি কোনো ফ্রেজ গঠিত হয় তাহলে সেটি হবে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। যদি V3 যোগে কোনো ফ্রেজ হয় অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল যোগে তাহলে সেটি হবে একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ফ্রেজ হয় তাহলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রেজ আমরা কিন্তু জেরান্ড ফ্রেজও দেখেছি। এখানে জেরান্ড ফ্রেজ আর পার্টিসিপল ফ্রেজের মধ্যে পার্থক্য রয়েছে আমরা বলবো। তাহলে এখানে এটা গেল। আবার এই পার্টিসিপল ফ্রেজ কিন্তু আবার দুই রকম হতে পারে। যদিও পার্টিসিপল ফ্রেজটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা প্রকার, একটু ভালো করে বুঝতে হবে। পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা প্রকার, কিন্তু পার্টিসিপল ফ্রেজ কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়। কিভাবে? অর্থাৎ আমরা এই পার্টিসিপল ফ্রেজের আরো দুইটা প্রকার যদি আমরা বলি তাহলে একটি হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজের আলোচনায় চলছে। আবার এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যেতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যেতে পারে। এটা হচ্ছে যদি এই অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা অর্থাৎ এই পার্টিসিপল ফ্রেজ যেটা এটার আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে পার্টিসিপল হলেই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না। পার্টিসিপল ফ্রেজের আগে যদি আমরা দেখি যে অ্যান্টিসিডেন্ট রয়েছে আগে বা পরে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে রয়েছে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট। আমরা কি দেখছি যে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট। ক্লোজিং দ্য ডোর নিচে দেখ রয়েছে এই ক্লোজিং দ্য ডোর, এটি কিন্তু একটি পার্টিসিপল ফ্রেজ এবং এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কারণ ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, রাইট? আবার মেড ইন চায়না, থিংস ডো নট লাস্ট লং, এটি একটি ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ মেড। ওকে, V3 দিয়ে শুরু হয়েছে। মেড ইন চায়না, থিংস ডো নট লাস্ট লং। এরপর হচ্ছে কি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, আই টুক সাম রেস্ট। তাহলে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, আই টুক সাম রেস্ট, হ্যাভিং প্লাস V3, তাহলে এটি হচ্ছে সেই পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা পার্টিসিপলের তিনটি প্রকারের एग्जांपल দেখলাম। এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রত্যেকটি একটি করে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি পরীক্ষায় কোনো অপশনছে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট এই সেন্টেন্সটি থাকে এবং ক্লোজিং দ্য ডোরকে ফাইন্ড আউট করতে বলা হয় এটি কোন ফ্রেজ, সেখানে যদি অপশন আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে এবং পার্টিসিপল ফ্রেজ থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ মার্ক করতে হবে। কারণ হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন থাকবে এটা প্রথম পরিচয়, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে হচ্ছে এটি একটি পার্টিসিপল ফ্রেজ। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকে অপশন আছে সেক্ষেত্রে অবশ্যই এটি পার্টিসিপল ফ্রেজ লিখবো আমরা। আর যদি এই অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্টিসিপল ফ্রেজ লিখবো না। ক্লিয়ার? এখন আমরা আরো কয়েকটি বিষয় দেখব। যেমন এখানে আমরা বলছিলাম
যে অ্যাডজেক্টিভ পার্টিসিপল ফ্রেজের আবার প্রকার রয়েছে। পার্টিসিপল ফ্রেজ আমরা বলছিলাম যে পার্টিসিপল ফ্রেজ কখনো কখনো কি হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, যদিও এটা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করছি। সেটা কিভাবে, যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, the boy driving a car is my brother. Driving a car, এই ড্রাইভিং এ কারের আগে কি রয়েছে, একটা অ্যান্টিসিডেন্ট, দ্য বয়। তাহলে অ্যান্টিসিডেন্ট যদি থাকে, পার্টিসিপল ফ্রেজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রথম পরিচয়, এটি একটি পার্টিসিপল ফ্রেজ, এটি একটি পার্টিসিপল ফ্রেজ এবং একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ, যে কোনো একটি হতে পারে। আবার যদি এটি এরকম থাকতো, দ্য বয় came here driving a car. এইখানে দেখো একটু খেয়াল করো, the boy came here, এটা কি একটি অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ। কিন্তু ড্রাইভিং আ কার এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এইখানে একই ড্রাইভিং আ কার, এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ড্রাইভিং আ কার, এখানে হয়ে গেল অ্যাডভার্ব। এর কারণ হচ্ছে এই ড্রাইভিং আ কারের আগে একটি অ্যান্টিসিডেন্ট রয়েছে, কিন্তু এই ড্রাইভিং এর আগে অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে পার্টিসিপল ফ্রেজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার আমরা যদি এই সেন্টেন্সটিকে এইভাবে লিখতাম তাহলে কি হতো, যেমন driving a car is not easy. Driving a car is not easy. এখানে driving a car এটা কি, এটি কিন্তু একটি নাউন ফ্রেজ, এটি কি একটি নাউন ফ্রেজ। তাহলে আমরা যদি এই বিষয়গুলিকে ভালোভাবে না শিখে এমনিতে যদি একটা বই থেকে মুখস্থ করতাম যে ড্রাইভিং আ কার একটি নাউন ফ্রেজ, অপশন সে দেখা গেল আমরা পেয়েছি এই সেন্টেন্স, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অথবা পেয়েছি এটি, তাহলে কি হবে, এটা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এভাবে মুখস্থ করলে কিন্তু চলবে না, আমাদেরকে আগে শিখতে হবে যে আসলে বিষয়টি কি। যেমন এখানে ড্রাইভিং আ কার, এইটি কেন আমরা নাউন ফ্রেজ বলছি, কারণ হচ্ছে এই ড্রাইভিং আ কার এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এই ফ্রেজটি, যার কিন্তু একটি নাউন ফ্রেজ। আবার সাথে সাথে এটি কিন্তু জেরান্ড ফ্রেজ, কারণ নাউন ফ্রেজের একটা প্রকার কি ছিল কিন্তু জেরান্ড ফ্রেজ। তাহলে যদি কোনো জেরান্ড ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটি একটি নাউন ফ্রেজ। কিন্তু এইখানে এটাকে আমরা কি বলছি, পার্টিসিপল। এটা কিন্তু জেরান্ড নয়, কেন, কারণ হচ্ছে এটি সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, এইটি এখানে এই ড্রাইভিং আ কার এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? আবার দ্য বয় কেম হিয়ার ড্রাইভিং আ কার, এইখানে ড্রাইভিং আ কারটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ হচ্ছে এই ড্রাইভিং এ কার এখানে একটি অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের জায়গায় রয়েছে এটা। যেমন আমরা অ্যাডভার্ব বলতে কি বুঝি, যে কোথায়, কখন, কিভাবে, এই কোশ্চেন গুলো যদি ভার্বের কাছে করে উত্তর পাওয়া যায় তাহলে সেটি অ্যাডভার্ব হয়, রাইট? অথবা আমরা আরো যদি একটু গ্রামাটিক্যালি চিন্তা করি তাহলে সেটি হচ্ছে কোনো অবজেক্টের পরে যা আসে তাই কি অ্যাডভার্ব। তাহলে এখানে কি ছিল, দ্য বয় কেম হিয়ার। আবার এখানে যখন এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যতগুলা ওয়ার্ড বা যতগুলো ফ্রেজ আসবে সবই কিন্তু অ্যাডভার্ব। তাহলে এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরে হেয়ার এসেছে, এটি একটি অ্যাডভার্ব। আবার ড্রাইভিং আ কার একটি ফ্রেজ এসেছে, সেটি একটি অ্যাডভার্ব। তাহলে আমাদের আগে বুঝতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা কি, জেরান্ড ফ্রেজ কি, নাউন ফ্রেজ কি, পার্টিসিপল ফ্রেজ কি, এইগুলো যদি বুঝি তাহলে আমরা যে কোনো একটিকে দেখেই গুলিয়ে ফেলবো না। যেমন আমরা এখানে একই ড্রাইভিং আ কার, সেটা কিন্তু বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ফ্রেজ নির্দেশ করছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করব, কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নির্ণয় করব। আবার নাউন ফ্রেজ তো আগেই আলোচনা হয়েছে, তো একই এক্সাম্পলের মধ্যে আমরা এটা দেখতে বললাম। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ফ্রেজের বাকি অংশ যেটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজের বাকি যে অংশ রয়েছে এবং অন্যান্য যে ফ্রেজগুলো রয়েছে, এই আলোচনাটা আমরা পার্ট 2 তে করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মি। Coming soon with phrase part 2. Till then, Allah Hafiz.